সরকার পতনের পর থেকেই খোঁজ। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে শুরু থেকেই তো খুশির একটা বিষয় চলতেছে। সর্বপ্রথম অভিনন্দন বাংলাদেশ টিমকে, যারা নাকি বাংলাদেশ টিম যারা নাকি প্রথমবারের মতো পাকিস্তানে যায় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে। এর আগে পাকিস্তানের সাথে আমরা একটা ম্যাচও জিতি নেই, আর এবার যায় সর্বপ্রথমে যায় হোয়াইট ওয়াশ করছে। তো এই জন্য আমি খুব খুশি। তো এই জন্য আমি আমাদের বাংলাদেশ টিমকে, ক্রিকেট টিমকে জানাচ্ছি অভিনন্দন। যাই হোক, এখন আমরা আসল কথায় আসি। তো আজকে তো অবশ্যই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আমি কী বিষয় নিয়ে কথা বলতে চাই। তো সর্বপ্রথম যাকে নিয়ে কথা বলবো সে হইতেছে আমাদের রিয়াজ সাহেব। উনার তো বাতই আলাদা। উনি আমাদের আফসোস লিগের এত বড় একজন পাঁচাটা লোক ছিলেন যে নাকি ডাইরেক্টই বলছিলেন, আমি তো বাংলাদেশে আইসা তো বাংলাদেশের রাস্তা দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। বাংলাদেশের রাস্তাকে দেখে তো এখন আর বাংলাদেশের রাস্তা মনে হয় না, সেটাকে দেখে তো ইউরোপের রাস্তা মনে হয়। বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। তারপরে উনি আবার আরেকটা কথা বলছিলেন চিটাগাংয়ের কথা, যে চিটাগাংয়ের তো শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কিছু দিছে, এতটাই দিছে যে প্রতি বছরের জায়গাটা বান্দার তলায় থাকে। হাসিনা চিটাগাংবাসীর জন্য 2 হাত ভরে দিয়েছেন। বছরের যখনই চট্টগ্রাম পানি নিচে তলিয়ে যায় তখনই জলাবদ্ধতার সঙ্গে উচ্চারিত হয় নায়ক রিয়াজের নাম। তাকে নিয়ে হয় ঠাট্টা তামাশা। এটার কথা তো না বলারই বেটার। আর আমাদের আরও একজন ছিল ফেরদৌস সাহেব, নায়ক ফেরদৌস সাহেব, যিনি নাকি গর্বের সাথে বলতেন যে আপনারা যদি কেউ জায়গা না দেয় আপনি বাংলাদেশে ফেরত আসেন, আমি আপনাকে প্রোটেকশন দেব। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আগস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন। বান্দার নিজের প্রোটেকশন নাই, উনি দেবে মাননীয় আফসোস লীগের নেতৃত্বে প্রোটেকশন। ইনার যা অবস্থা এরকম। তারপরে আমাদের আরও একজন আছে বাংলাদেশের নায়িকা, টপ ক্লাস নায়িকা, টপ ক্লাস মডেল, টপ ক্লাস নায়িকা, বিশ্ব সুন্দরী, নায়িকা নিপুণ। আলোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না? সম্প্রতি আলোচনায় উঠে এসেছে উনার কথা কি বলবো, উনি তো লিমিট ক্রস করা। উনারে তো ধরা ছোঁয়ার বাইরে সবাই। উনি এলাকা এই লেভেলের অ্যাক্ট্রেস ছিলেন। যদিও ওনার মুভি কেউ দেখতো না, একমাত্র কয়েকটা সিনেমাই মানুষ দেখছে যেগুলাতে শাকিব খানের সাথে অভিনয় করছে আর যেগুলাতে নায়ক মান্নার সাথে অভিনয় করছিল। এই কটা মুভি মানুষ দেখছে। এছাড়া উনি যে নায়িকা ছিলেন এটা মানুষ ঠিকমতো চিনতও না। তারপরে আবার আমাদের আরও একজন ছিল কণ্ঠশিল্পী মমতাজ। হা ওনার গান এখনও কানে বাজে, ফাইটটা যায়। ইনি তো এক্সট্রা লেভেলের। ইনি কোরআন শরীফ পড়ছে, ইনি বুখারি শরীফ পড়ছে, ইনি হাদিস কোরআন সব পড়ে এতটাই মুখস্থ রাখছে যে ইনার সামনে যে কোনো মাওলানাও ফেল করে। তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছে। জানি না বান্দা এখন কোন জায়গায় লুকায় আছে, তা আল্লাহ ভালো জানে এদের অবস্থা আছে না গেছে সেটাও জানি না। এরপরে যে আমি আরও একজনের কথা বলবো, যাকে বাংলাদেশের দালাল মানে চাপাবাজের দিক দিয়ে সেকেন্ড নাম্বারের স্থান দিয়ে রাখছি আমরা সবাই। আমাদের বাংলাদেশের 1 নাম্বার খান জায়েদ খান। ওনার তো লেভেলই আলাদা। দেশে এত কিছু হয়ে গেছে, এত মানুষ মারা গেছে, ইনাদের আফসোস ওইখানেই যে বিটিভিটা ভেঙে গেছে, বিটিভির চ্যানেল ভেঙে ফেলাইছে, ইট পোড়া হয়ে গেছে, মেট্রো স্টেশন ভেঙে গেছে, এরকম একটা আফসোস ছিল এর। কোটা আন্দোলনের সুযোগে যারা এই সুন্দর সুন্দর স্থাপনা, এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে, এটা কি আমাদের কাম্য হতে পারে? বিগত সরকার ইনি তো আলাদা লেভেলেরই, ইনার আফসোসের শেষ নাই এইটা নিয়ে। কিন্তু এতগুলা ছেলে এটা যে মারা গেছিল এটা নিয়ে তার কোনো আফসোস ছিল না। এখন সে কোন জায়গায় লুকায় আছে তা আল্লাহ ভালো জানে। তো এখন আসি এলাকা আমাদের মেন যে মানুষটা তারে নিয়ে। ইনি হলে আমাদের বাংলাদেশের 1 নাম্বার চাপাবাজ, 1 নাম্বার ডিরেক্টর, 1 নাম্বার প্রডিউসার। তার থেকে বড় লেভেলে কেউ যাইতেই পারে না, আমাদের টাকলা ইকবাল সাহেব। তো উনি তো নেক্সট লেভেলে ছিল, ওনার কথা তো ভাই বলার বাহিরে। ইনি
ইন্ডাস্ট্রিতে আসছে, আইসা সে সাকিবের পিছনে সাকিবের পাচাটা শুরু করছে, আমাদের নায়ক সাকিব খানের পাচাটা শুরু করছে যে যদি একটা সিনেমা করতে পারি, যদি একটা সিনেমা হয় তাহলে আমার হয়ে যায়। যে সাকিবের সাথে তার হয়ে গেছে, সাকিবে যখন বুঝতে পারছে যে আসলে তো এই লোক ভালো না, আমি যদি এর সাথে থাকি পরে যেন আমি কবে প্যাচে বেরো যায়, তো সাকিব খানের নিজের থেকে সাইড করে দিছে। কিন্তু সাইড করে দেওয়ার পর তার তুমি আমারও সাইড করছো, তো উনি আবার সাকিবের উপরে চৈরা বসছে। চৈরা বসে কী অবস্থা তো আমরা সবাই জানি, সে 2 দিন পর সাকিব খানের বিরুদ্ধে যাইতে তার চাপাবাজির কোনো শেষ ছিল না। শেষ পর্যন্ত যখন আমাদের, সে তো আওয়ামী লীগের নেতাদের সাথে তার হাত মাত হয়ে গেছিলো, তো তার তো ওই পাওয়ার হয়েই গেছিলো, তখন সে সাকিবের পিছনে কুত্তার মতো লেগেছিল। এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে নেমে গেছে, এখন একটা নতুন ইন্টারেস্টিং বিষয় বের হয়ে গেছে। সে আমাদের এই যে আমাদের অভিনেতা শিবা শানু, যে নাকি বিএনপির একজন নেতা, তার পাচাটা শুরু করছে। যদি এর পাচাইটা যদি কিছু করা যায়, তো ভাই সোজা সাপটা একটা কথা বলি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে, যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন বা যারা আছেন, যারা উপর পোস্ট পর্যন্ত আছেন, তাদেরকে বলি দয়া কইরা এই সব কালসাপগুলারে না দূরে রাখবেন। কারণ এদেরকে যত দুধ দেবেন, দুধ খেয়ে আপনাদেরকে বিষই দিবে, বিষ ছাড়া আর কিছু দিবে না। তো এদের থেকে একটু দূরে থাকবেন। এই যে দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো একজন প্রডিউসার ছিল আমাদের আরশাদ আদনান, খুব ভালো ছিল সে, মানে সিনেমার পিছনে সে টাকা ঢালতে পারতো, সে টাকা ঢালতো যে যাতে ভালো কিছু করতে পারে। তারা কিন্তু শুরুর দিক দিয়ে কেউ চিনতো না, অনেক নাটক করছিল, 2-1টা সিনেমা করছিল আগে, কেউ তারা চিনতো না, তারা চিনছিল কিন্তু সাকিব খানের দিয়ে। কারণ প্রিয়তমা আহামরি খুব ভালো সিনেমা ছিল না, ওইখানে যদি সাকিব খান নায়ক না থাকে অন্য কেউ থাকতো, ওই সিনেমা আমার মনে হয়, আমার গ্যারান্টি যে ওই সিনেমা 2 কোটি টাকা কামাইতো না, সবাই ফালতুই বলতো। ওইখানে সাকিব খান ছিল বিধায় ওই সিনেমাটা মানুষ যা দেখছে। তারপরে রাজকুমারও ভালোই কামাইছে, মানে প্রিয়তমার মতো না কামাইলেও ভালো কামাইছে। এই সিনেমাটা যদি সাকিব খান না থাকতো তাহলে এত লোক যায় মনে হয় না আমার এই সিনেমাটা দেখতো। তো যাই হোক, তার ঘাড়ের ভিতরে শয়তান চাপ ছিল। শয়তান বলতে ইবলিশ শয়তান না, শয়তান বলতে আমাদের মানুষ শয়তান। মানুষ শয়তানের ভিতরে কে? আমাদের নায়ক রিয়াজ, নায়ক ফেরদৌস, তারপরে আমাদের টাকলা ইকবাল সাহেব, তারপরে ওরে আরও একজনের কথা তো বলতে ভুলেই গেছি, আমাদের তেজি কাকা, নাগিন স্পেশালিস্ট ঝন্টু সাহেব, ইনার কথা তো বলতে ভুলেই গেছি। ইনিও তো টপ ক্লাস ছিলেন। ইনারা সবাই তার ঘাড়ের উপরে ভর করছিল, আর সেও আনাপ সানাপ বকা শুরু করছিল। এখন জানি না এই বেচারার কী অবস্থা হবে, বেচারা আর কোনো দিন কোনো সিনেমা প্রডিউস করতে পারবে না কিনা। যদিও আমি চাই যে আসুক, আইসা সে অন্তত ডিরেক্টরদেরকে স্বাধীনতা দেয় যে তুমি যা পারো করো, আমি টাকার জন্য আমি আছি, তুমি করতে থাকো, ওইটুকু স্বাধীনতা সে দিতে পারে। কিন্তু এদের প্রবলতায় পইরা মানে তার একেবারে কি বলবো, তারা সামনে রেখে তারা কাচি দিয়ে কুপাইতে তারা মাটির নিচে গাইরা দিছে। এখন এই বান্দা কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন কি বলবো ভাই, এগুলার নিয়ে আমার মনে হয় না যে এদেরকে আর ইন্ডাস্ট্রিতে জায়গা দেওয়া উচিত। আমাদের ইন্ডাস্ট্রিতে এদেরকে জায়গা দেওয়া কোনোভাবেই উচিত বলে আমার মনে হয় না। কারণ এই যে তুফান সিনেমাটা যখন আসলো, এরা সবাই মিল্লা চাইছিল এই তুফান সিনেমাটা নিচে নামাইতে। ভাই এমন একটা সিনেমা, যে সিনেমাটাতে আমাদের ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে, ভালো মতো ঘুরে দাঁড়াবে, বাহিরের মানুষ এটা নিয়ে প্রশংসা করতেছে। এদের চুল লাগিয়া ছিল যে না এই সিনেমা যাতে রিলিজ না পায়। এরা এত ভালো মানুষ, এরা ইন্ডাস্ট্রির এত উপকার করে। এরা যদি ইন্ডাস্ট্রিতে থাকে, আমাদের ইন্ডাস্ট্রি তলায় থাকবে। আর আমি তো চাই ভাই এফডিসি না থাকুক, আমাদের বাংলাদেশে এফডিসি জিনিসটাই না থাকুক, এটাই আমি চাই। আর এই যে সেন্সর বোর্ড, এই যে একটা ফালতু জিনিস, এইগুলা নাইসা যদি ইন্ডিয়ার মতো একটা রেটিং সিস্টেম আসতো তাহলে কতটা ভালো হতো। এই যে রেটিং সিস্টেম বলতে যে এই সিনেমাটা এটা এত রেট, এটা অত রেট, এখন আপনার রেটিং হিসাবে আপনি দেখতে যাবেন যে এটা আসলে কি সবার জন্য নাকি না। ঠিক আছে, এই জিনিসটা আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে দরকার। কিন্তু এটা কবে করবে আমরা জানি না, মনে হয় এটা আমাদের আশায় থেকে যাবে, এটা আমরা সারা জীবন নিরাশায় থেকে যাবে ওই বিষয়টা নিয়ে। তো যাই হোক, এখন মিয়া কি বলবো আর, এই যে লাস্ট যে আমাদের শাকিব খানের আরেকটা সিনেমা আটকে আছে দরদ, আল্লাহ ভালো জানে এই বেচারার কপালে কি আছে। এ তো এত বাধা পাইতাছে, অলরেডি 4বার বাধা পাওয়া গেছে, ডেট পিস হয়ে গেছে, আল্লাহ ভালো জানে কবে আসবো। যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচাইতে গেলে এদেরকে অন্তত ধাক্কা দিয়ে সরাইতে হবে, আর আমরা সেই চেষ্টাটা করি। ঠিক আছে, আর ভাই যদি কোনো ডিরেক্টর ভাই
ভিডিওটা যদি তাদের নজরের সামনে পড়ে যায়, ভাই কোনো সিনেমা ভালো মানের কোনো সিনেমা দেখেন, চেষ্টা করেন, আমরাও ভাই কিছু কথাবার্তা বলি ওইসব নিয়ে। যাচ্ছা তাই সিনেমা আর বানায়েন না ভাই, ঠিক আছে? যে ওই 60 লাখ টাকা 70 লাখ টাকা বাজেটের সিনেমা আজকাল হয় না ভাই, বুঝা শুনা, ঠিক আছে? যাই হোক, আজকে এ পর্যন্তই ছিল। যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।